আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো আব্দুল আল ইমরান ভাইয়ের দিবানিশি বইটা নিয়ে। সো দিবানিশি বইটা নিয়ে কথা বলার আগে ছোট্ট একটা গল্প বলি যে কিছুদিন আগে ইমরান ভাই এবং কিঙ্কর ভাইয়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার সুযোগ হয়েছে। চট্টগ্রামে গল্প নামে চট্টগ্রামে অনুষ্ঠানে উপস্থাপনা করারও সুযোগ পেয়েছি। তো ঢাকা থেকে রাতে চট্টগ্রাম যেতে যেতে ইমরান ভাইয়ের সঙ্গে ট্রেনের মধ্যে কথা হয় যে ভাইয়া বর্তমানে আমরা অনেক মুভি দেখি, যে আমরা মুভি দেখছি নতুন একটা গল্প জানার জন্য, বা হয়তো নির্মাতারা নতুন কিছু বলার চেষ্টা করছে, নতুন কোনো গল্প ফুটিয়ে তোলার চেষ্টা করছে। সো আমরা তা দেখি আর কি। সো নতুন নতুন মুভি বা নাটক বা সিরিজের মধ্যে আমরা ওই গল্পগুলো দেখতে দেখতে অনেক সময় আমাদের কাছে মনে হয় যে কিছু হয়তো মিসিং আছে, এই ক্যারেক্টারের সাথে এই জিনিসটা আরেকটু অ্যাড করলে হয়তো ভালো হতো, এই এনভায়রনমেন্টটা আরেকটু কিছু অ্যাড করলে হয়তো ভালো হতো, বা গল্পের মধ্যে কিছু টুইস্ট হয়তো মিসিং আছে, বা আরও কিছু অ্যাড করলে একটু ডিটেইলড হলে হয়তো একটু সুন্দর হতো। তো ভাইয়াকে বলছিলাম যে ভাইয়া তারা হয়তো শুধু গল্প বলার জন্যই মুভি বানাচ্ছে, বা শুধুমাত্র গল্পটাই বলে যাচ্ছে আর অন্য কিছু অন্যদিকে খেয়াল রাখছে না। আবার অনেক সময় ভাই আমরা অনেক বই পড়ি, যেই বইয়ের মধ্যে আমরা দেখতে পাই যে ওই বইগুলো আমরা যখন পড়ি তখন কল্পনার মধ্যে ওই জিনিসগুলো কল্পনা করতে কষ্ট হয়। সচরাচর আমাদের ক্ষেত্রে কী হয়, আমরা যখন কোনো নতুন একটা বই পড়ি, বই পড়তে পড়তে আমাদের কল্পনার মধ্যেও কিন্তু দৃশ্যায়নটা ফুটে ওঠে, আমরা কিন্তু ওই বিষয়টা দেখি, বুঝি, আমাদের মধ্যে আমরাই কিন্তু হারিয়ে যাই ওই দৃশ্যায়নের মধ্যে। তার লেখা পড়তে পড়তে কল্পনার মধ্যে যেই ভিজুয়ালাইজেশন ক্রিয়েট হয় তার মধ্যে আমরা হারিয়ে যাই, ওই রাজ্যে হারিয়ে যাই। কিন্তু কিছু লেখা পড়তে গেলে আসলে এরকম হয় যে ওই কল্পনা করতেই কষ্ট হচ্ছে, যে তিনি এমন কিছু লিখেছেন বা তার বাক্য গঠন সুন্দর হয়নি, বা একটু ডিটেইলড ন্যারেশন হয়নি, সেই কারণে আমাদের হয়তো কল্পনা করতে কষ্ট হচ্ছে। তো ভাইয়াকে বলছিলাম যে ভাই আমি তো কালচক্র বইটা পড়লাম, তো কালচক্র বইয়ের সব থেকে সুন্দর দিক হচ্ছে এটাই যে ভাই আমি শুরু থেকে শেষ পর্যন্ত কোথাও না ভিজুয়ালাইজ করতে আমার কোনো কষ্ট হয় নাই। আমি পুরো বইটা পড়েছি এবং এত সুন্দরভাবে ডিটেইলড লেখা ছিল, আমি কখনোই ভৈরব নদী দেখিনি, কিন্তু আমি ওই বইটা পড়ে আমার মনে হয়েছে যে ভৈরব নদী কীরকম। এবং এটাও আমি জানতে পেরেছি যে রাতের সময় মধ্যরাতে ভৈরব নদীর পরিবেশ কীরকম থাকে, বা রাতের সময় ভৈরব নদীর ঘাট কীরকম থাকে, ওই পরিবেশটা কীরকম থাকে, নৌকা কোথায় বাঁধা থাকে, চাঁদের আলো কতটুকু থাকে, চাঁদের আলো নদীতে পড়ে কীরকম একটা আবহাওয়া তৈরি হচ্ছে, বাতাস কতটুকু বইছে, বা মধ্য নদীর মধ্যে যেই নৌকা বইছে সেগুলো আসলে কীরকম পরিবেশ তৈরি করছে। তো সব কিছু মিলে ভাইয়াকে অনেক কিছু বললাম, অনেক কিছু নিয়ে কথা হলো। তো ভাইয়া বললেন যে এই বিষয়গুলি আসলে একজন লেখকের সব থেকে বড় শক্তি, এবং আমার কাছে এটা মনে হয় একজন লেখকের সব থেকে বড় শক্তি হলো যে পাঠক যখন বইটা পড়ছে, পাঠক যখন ওই লেখাটা পড়ছে, ওই জিনিসটা ভিজুয়ালাইজ করতে তার অনেক আরাম লাগে, ওই ভিজুয়ালাইজ করতে তার অনেক পরিশ্রম কম হয়, বা এত সুন্দরভাবে ওই তিনি লিখেছেন যেন স্পষ্টভাবে সব কিছু চিন্তা করতে পারেন, কল্পনা করতে পারেন। তো এই দিকটা আব্দুল আল ইমরান ভাইয়ের অন্যতম শক্তিশালী একটা দিক। তিনি এত সুন্দরভাবে পরিবেশ বর্ণনা করেন, তিনি এত সুন্দরভাবে একটা চরিত্রকে তুলে আনেন, তিনি এত সুন্দরভাবে গল্পগুলোকে থ্রো করেন আমাদের মাঝে, যে আমরা আসলে এটা আমাদের জন্য অনেক ভালো লাগার যে এই সময়ের একজন লেখক এত সুন্দর করে লিখছেন। এবং এটা আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষার বিষয় যে তার লেখা থেকে অনেক কিছু আমরা শিখতে পারি। তো ওই জায়গা থেকেই দিবানিশি বইটা নিয়ে আজকে কথা বলবো। দিবানিশি বইয়ের অনেক বিষয়গুলো না সে কিছু না বললেই নয়। দিবানিশি বইয়ের সব থেকে সুন্দর বিষয় যেটা লেগেছে আমার কাছে, যে লেখক এই পুরো বইটার মধ্যে কিছু গল্প তুলে আনার চেষ্টা করেছেন। সেটা হয়তো ফকির বাড়ির গল্প, বা সংগ্রামী দুই নারীর গল্প, বা হচ্ছে নদী ভাঙনের ফলে মানুষের মনে যে ভয় থাকে, মানুষের সংগ্রামী জীবন ওই নদী তীরের মানুষগুলোর, সেই গল্পটা হয়তো এই গল্পগুলোর মাঝে দুজন মানুষের ভালোবাসার গল্প উঠে এসেছে। এই যে একটা জনপদ, সুগন্ধার তীরে গড়ে ওঠা একটা জনপদ, নদী ভাঙছে, ভেঙে ভেঙে জনপদটা আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো ভাইয়া তো সুন্দরভাবে তুলে এনেছেন এই বইটার মধ্যে। এবং সব থেকে বড় বিষয় যেটা, যে আমরা একটা সময় খেয়াল করতাম যে বাংলা সাহিত্যের বড় একটা অংশ জুড়ে রয়েছে প্রাচীন লোকজ মিথ। এই যে পীর ফকিরের একটা প্রচলন, পীর ফকির মুরিদ এদের একটা প্রচলন, সমাজের মধ্যে ধর্মীয় গোঁড়ামি, কুসংস্কারাচ্ছন্ন সমাজ, কুসংস্কারাচ্ছন্ন গ্রামীণ জনপদ, তার মধ্যে অন্ধ ধর্মবিশ্বাস, বা পূজা অর্চনা, বা ওই যে মনসা দেবীর নানান গল্প, বা হচ্ছে মারফতি নূরে উদ্ভাসিত এক জনপদের কাহিনী, সবকিছু মিলে আমরা একটা সময় দেখতাম যে সাহিত্যের অনেকাংশ জুড়ে এই বিষয়গুলো দখল করে রেখেছে। বাট বর্তমান সময়ে এসে না ওই জিনিসগুলো অনেক হারিয়ে যাচ্ছে, আমরা এখন আর ওই লেখকদের লেখার মাঝে এই বিষয়গুলো তুলে আনতে দেখছি না। তো ইমরান ভাইয়ের সব থেকে শক্তিশালী জায়গাটা এটাই যে তিনি বর্তমান সময়ের একজন লেখক হয়ে এই বিষয়টা এত সুন্দরভাবে তুলে এনেছেন
যে সেই প্রাচীন জনপদের ওই সময়ের কাহিনীর মতো যে ওই সমাজটাকে যারা ধরে রেখেছিল, এই যে ধর্মীয় মানুষেরা যারা একটা সুফিবাদের প্রচলন ছিল ওই সময়ে, যে ফকিররা গজল করতো, বৈঠক বসাতো, প্রজন্মের পর প্রজন্ম তারা খলিফা দিয়ে যেত, সেই খলিফারা সেই তরিকাগুলোকে মানুষের মাঝে ছড়িয়ে দিত, একটা ধর্মীয় বিশ্বাস তৈরি করেছিল, তার একটা আবহ তৈরি, একটা আমেজ তৈরি করে রেখেছিল। বা হচ্ছে আবার ওই যে হিন্দু মুসলিম মিলিয়ে একটা লোকজ নানান মিথ প্রচলিত ছিল যে দেবীদের পুজো করলে অনেক কিছু পাওয়া যায়, দেবীকে দেবীর অভিশাপ পেলে হয়তো সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে বা বংশ নির্বংশ হয়ে যাচ্ছে। এই বিষয়গুলো নিয়ে ইমরান ভাই এত সুন্দরভাবে এই দিবানিশি উপন্যাসটাকে নির্মাণ করেছেন, যেটা আসলে বলার ভাষা রাখে না। এই বইটা থেকে ছোট্ট একটা জিনিস আপনাদের দেখাই। এই জায়গায় লেখা আছে যে মনসা দেবীর স্বপ্নে এসে নাকি সেই যারা পূজা করছে মন্দিরের, তাদের স্বপ্নে এসে একটা বিষয় বলে গিয়েছেন যে, মোর গীত শুনি যার হৃদয় কৌতুক, মোর বরে হবে তার মহাধন সুখ, অহংকারে মোর গীত করে উপহাস, মোর কোপে হবে তার সবংশে বিনাশ। এই জায়গা থেকে আশরাফ তালুকদার এবং তার ছেলেরা যখন মনসা দেবীর মন্দির প্রায় ভেঙে ফেলে, তখন আশরাফ তালুকদারের ছেলেদের উপরে আসলে আযাব নেমে আসে, দুইজন ছেলে পরপর মারা যায় এবং তৃতীয় ছেলে অসুস্থ হয়ে যায়। তো ওই জায়গা থেকে এই জিনিসগুলো আশরাফ তালুকদার পরে বিশ্বাস করা শুরু করে এবং তখন সে ওই মন্দিরে গিয়ে নতুন উপায় খুঁজে বের করে যে কিভাবে তার পরবর্তী তৃতীয় ছেলেকে রক্ষা করবে, আসলে শেষ পর্যন্ত রক্ষা করতে পেরেছে কিনা। অনেক গল্পই আসলে উঠে এসেছে এই দিবানিশি বইটাতে। কালচক্রের পর আব্দুল আলী ইমরান ভাইয়ার আরেকটা শক্তিশালী বই হলো এই দিবানিশি, এবং বলা যায় যে সৈয়দ ওয়ালিউল্লাহ লাল সাল উপন্যাস যদি বাংলা সাহিত্যের অন্যতম একটা সেরা সৃষ্টি হয়, বর্তমান সময়ে দিবানিশি উপন্যাসটাও আব্দুল আলী ইমরান ভাইয়ের একটা সেরা সৃষ্টি। এই দিবানিশি উপন্যাসটার মধ্য দিয়ে প্রাচীন জনপদের কাহিনী, নানান ধর্মীয় অন্ধবিশ্বাস, সমাজের নানা কুসংস্কার উঠে এসেছে এবং আব্দুল আলী ইমরান ভাই এত সুন্দর করে এগুলো বর্ণনা করেছেন যে আমার কাছে মনে হয়েছে যে আমি হয়তো সুগন্ধার তীরের ওই জনপদের একজন মানুষ। আমার কাছে মনে হয়েছে আমি হয়তো ওই সুগন্ধার তীরে বেড়ে উঠেছি, আমার হয়তো মনে হয়েছে আমি হয়তো ওই তাদের পরিবারের একজন কেউ। তো এই জিনিসগুলো নিয়ে আসলে কথা বলা দরকার ছিল যে ভাইয়ার লেখার সব থেকে শক্তিশালী দিকই হলো এটা যে এত ডিটেইলড ন্যারেশন থাকে তার লেখার মাঝে, যে আমার আসলে কল্পনা করতে কষ্টই হয় না, আমার আসলে কল্পনার মধ্যে কখনো আটকাই না, আমি স্পষ্ট দেখতে পাই সুগন্ধার তীরে বেড়ে ওঠা সেই জনপদের কাহিনী। এবং দিবানিশি বর্তমানে বাংলা সাহিত্যের আরেকটা দারুণ সংযোজন। সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যে দিবানিশি বইটা অন্তত পড়া উচিত, আব্দুল আলী ইমরান ভাইয়াকে পড়া উচিত। তার লেখার মাঝে তার লেখার যে নৈপুণ্যতা রয়েছে, তার লেখার মধ্যে যেই স্পষ্টতা রয়েছে, এই বিষয়গুলো শেখা উচিত। হয়তো সেই ক্ষেত্রে সামনে গিয়ে হয়তো বাংলা সাহিত্য আরও দারুণভাবে আমরা কাজ করতে পারবো এই সাহিত্য নিয়ে, বা আমরা হয়তো পাঠকদের রুচিবোধেরও পরিবর্তন ঘটবে যে আমরা আসলে এত সুন্দর লেখা, এগুলো নিয়ে আসলে আলোচনা করা দরকার, এগুলো নিয়ে আসলে কথা বলা দরকার। সো দিবানিশি উপন্যাসটা আবারও মুদ্রণ আসছে, নতুন মুদ্রণ আসছে সামনের বইমেলাতে, সংগ্রহ করার অনুরোধ রইল। ধন্যবাদ।